খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এবং কনফিউশন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এখানে একই নামে সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্যে একই নামে উপন্যাস, কাব্য বিভিন্ন লেখকের রয়েছে। বিশেষ করে এইগুলা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। তো আজকে আমরা এমন কিছু একই রকম সাহিত্য নিয়ে আলোচনা করব যেগুলা থেকে প্রায় সময়ই পরীক্ষায় প্রশ্ন আসতেছে এবং তোমাদের যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় সেজন্য আমরা এটা রেডি করেছি। দেখি, চলো শুরু করা যাক। কি কি এখানে আছে? প্রথমত যে বিষয়টা আছে, দেখো এখানে তোমার একই নামে যে সাহিত্যগুলা, এগুলা থেকে বারবারই প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। ধরো এখানে প্রথমটাই আছে দেনা পাওনা। এখন দেনা পাওনা এটা উপন্যাস নাকি দেনা পাওনা এটা ছোট গল্প? উপন্যাস হলেই কার বা ছোট গল্প হলেই কার? আমরা একটু দেখি এই বিষয়গুলা। আর এইখান থেকে যেগুলা একই রকম সাহিত্য আছে, এইখান থেকে যে টপিক গুলা একই রকমের, এখান থেকে বারবারই একটা না একটা প্রশ্ন থাকতেছে। আমরা প্রথমে একটু দেখি, প্রথমে কি আছে? দেনা পাওনা আছে। এখন যদি বলে দেনা পাওনা ছোট গল্প টাকার, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর হবে। যদি ছোট গল্প বলে তাহলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলে উপন্যাস তাহলে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন রবীন্দ্রনাথের অনেক ছোট গল্প আছে। রবীন্দ্রনাথকে বলতেছে ছোট গল্পের জনক, আর ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক বলতেছে এডগার অ্যালান পো। তো আবার বলতেছে যদি দেনা পাওনা উপন্যাস বলে তাহলে কি বলবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? অনিলা দেবী। কি দেবী? অনিলা দেবী। এটা মাঝে মধ্যে প্রশ্নে তোমাদের আসে অ্যাডমিশন পরীক্ষাতে, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বা তিনি কোন নামে লেখালেখি করতেন? অনিলা দেবী। আচ্ছা, আমরা 2 নম্বরে যাই। দেখো 2 নম্বর আছে মৃত্যুকথা উপন্যাস। মৃত্যুকথা উপন্যাসটা কার? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের আরো অন্যান্য উপন্যাস আছে, যেমন হচ্ছে তোমার বাঁধনারা আছে। আচ্ছা, এই উপন্যাস। আবার আছে জীবনকথা। দেখো এটা কিন্তু নামে একটা হচ্ছে মৃত্যুকথা আর একটা হচ্ছে জীবনকথা, প্রায় সেম, কিন্তু দুইটা লেখক কি? দুইজন। তো তোমার প্রথমত এগুলা যদি প্রথমত মনে না থাকে, ধরো জীবন কোথা মৃত্যু কোথা মনে থাকতেছে না, তখন কি করবা? তুমি একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করবা যে মৃত্যু কোথায় কি বলতেছে, জীবন কোথায় কি বলতেছে। যখন মৃত্যু কোথা পড়তে যাবো তখন কাজী নজরুল সম্পর্কে বা কাজী নজরুল ইসলাম কোন ভাবধারায় লিখছে বিষয়টা তুমি তখন বুঝে যাবা। এর চেয়েও যদি না পারো তোমরা বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করলে এগুলো ভুল হওয়ার কথা না। আচ্ছা দেখো, মৃত্যু কোথা উপন্যাসকার কাজী নজরুল ইসলামের, আর হচ্ছে জীবন কোথা হচ্ছে আবুল মনসুর আহমেদ। দেখো আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর। আমার দেখা রাজনীতির 50 বছর। এটা কিন্তু তোমাদের জিকে তো প্রশ্ন আসে অনেক। আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর। কার লেখা এটা? আবুল মনসুর আহমেদের লেখা, আমার দেখা রাজনীতির 50 বছর। আচ্ছা, এটা গেল। পরে দেখো দুইটা টপিক, দুইটা একই টপিক, জননী উপন্যাস ও মানিক বন্দ্যোপাধ্যায়ের। আবার এই জননী উপন্যাস অর্থাৎ জননী উপন্যাস রচনা করছে কে? শওকত ওসমান। এই ক্ষেত্রে তোমরা কি করবা? এখন অবশ্যই তো দুটো অপশন একসাথে থাকবে না। যদি বলে জননী উপন্যাসের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, আর শওকত ওসমান তো একসাথে দিবে না, দুইটাতে আলাদা আলাদা দিবে। তো এটা হচ্ছে দুইটা অপশন একই সাথে থাকবে না। জরুরি উপন্যাসের রচনা থাকলে হয় মানিক বন্দ্যোপাধ্যায় থাকবে, না হচ্ছে শওকত ওসমান থাকবে। আচ্ছা, শওকত ওসমানের কিন্তু আরো উল্লেখযোগ্য অনেক উপন্যাস আছে, নেকড়ে অরণ্য আছে, পরে হচ্ছে জাহান্নামতে বিদায় আছে, ওইগুলো তোমরা একটু দেখে নিবা। পরে আছে কি অভিযাত্রিক কাব্য। অভিযাত্রিক কাব্য বললে অবশ্যই কার? সুফিয়া কামালের। কার? সুফিয়া কামালের অভিযাত্রিক কাব্য। আর যদি বলে অভিযাত্রিক উপন্যাসটা কার, তখন তোমার অবশ্যই বলতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো অনেক উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস আছে, যেমন পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসটার মধ্যে উপহার দুর্গার যে কাহিনী, ওই কাহিনীটা এখানে ফুটাই তুলছে। আবার পথের পাঁচালী উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে কি? সত্যজিৎ রায়, যেটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অভিযাত্রিক কাব্যটাকার সুফিয়া কামালের। আর যদি বলো অভিযাত্রিক উপন্যাসটাকার, তখন কার বলবা? অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে তোমার একই নামের সাহিত্য। এখানে তো কয়েকটা, আমরা পরবর্তী পেজে দেখি আরো কয়েকটা আছে, দেখি কি কি আছে। দেখো এখানে পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে সাম্যবাদী কবিতা। তো সাম্যবাদী কবিতাকার কাজী নজরুল ইসলামের। আবার যদি বলে সাম্যবাদী পত্রিকাটাকার, এটা হবে খান মোহাম্মদ মঈনুদ্দিনের। আরেকটা আছে সাম্য প্রবন্ধ, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সাম্য যে প্রবন্ধটা, এটা কিন্তু বাজার থেকে পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আর সাম্যবাদী কবিতাটাকার কাজী নজরুল ইসলামের। এই সাম্যবাদী কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থের আর কি নাম কবিতা। আচ্ছা যাই হোক, পরে আছে তোমার নীলদর্পণ। কি আছে? নীলদর্পণ। নীলদর্পণ নাটককার দীনবন্ধু মিত্রের। নীলদর্পণ অর্থাৎ নীল চাষের যে করুণ অবস্থা, এটা নিয়ে রচনা করা হয়েছিল। তো নীলদর্পণ নাটকে আবার ইংরেজি অনুবাদ করছে মাইকেল মধুসূদন দত্ত, দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে। কি নামে? দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে। দেখো পরবর্তী আছে নীল লোহিত গল্প, এটাকার প্রমোদ চৌধুরীর।
কার? প্রমোদ চৌধুরী। তোমরা জানো প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি? সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। কি? বীরবল সাহিত্যিক ছদ্মনাম। আর প্রমোদ চৌধুরী তোমার বাংলা যে চলিত রীতির যে প্রবর্তক বলা হয় থাকে বাংলা সাহিত্যে, প্রমোদ চৌধুরী। তো নীললোহিত নামে, নীললোহিত আরেকজনের তোমার ছদ্মনাম, নীললোহিত আরেকজনের ছদ্মনাম বলতো কার? এটা হচ্ছে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়রা বলা হয় নীললোহিত, বা নীললোহিত ছদ্মনামে সে লিখতো। সুনীল গঙ্গোপাধ্যায়, কে? সুনীল গঙ্গোপাধ্যায়। কোন ছদ্মনামে লিখতো? নীললোহিত। এখানে দেখো নীল দর্পণ নাটকটা কে লিখছে? দীনবন্ধু মিত্র। নীললোহিত যে গল্পটা, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আরেকটা ইনফরমেশন রেখে পাইছি, প্রমোদ চৌধুরী হচ্ছে সাহিত্যিক ছদ্মনাম বীরবল, আর এখানে নীললোহিত তোমার ছদ্মনামে কে লিখতো? সুনীল গঙ্গোপাধ্যায়। কে? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় অনেক বিখ্যাত উপন্যাস আছে, পূর্ব পশ্চিম, তো ওইটা চাইলে তোমরা দেখে নিতে পারো আর কি। আচ্ছা, দেখি পরে কি আছে। দেখো শেষ নিয়ে দেখি কি কি টপিক আছে। শুধু শেষ নিয়ে দেখো, শেষ নিয়ে প্রথমে আছে তোমার শেষ লেখা। কি লেখা? শেষ লেখা। এটা কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। শেষ লেখাটা একটা কি? কাব্য। আবার আছে তোমার শেষ প্রশ্ন। যদি শেষ প্রশ্ন বলে উপন্যাসটিকার, তখন বলতে হবে কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরে আছে তোমার শেষের পরিচয় উপন্যাসকার, এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকটা আছে তোমার শেষ বিকেলের মেয়ে, অর্থাৎ শেষ নিয়ে যত উপন্যাস, কাব্য বা কবিতা, সবগুলার কনফিউশন তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে যদি এটা দেখো আর কি। শেষ বিকেলের মেয়ে কার? শেষ বিকেলের মেয়ে হচ্ছে জহির রায়হানের। শেষ পান্ডুলিপি কার? বুদ্ধদেব বসুর লেখা। পরে আছে তোমার শেষের কবিতা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস। অনেকে মনে করে, প্রশ্ন কিন্তু এটা ম্যাক্সিমাম আছে, যে শেষের উপন্যাস কি জাতীয় রচনা? এটা কি একটা কবিতা, নাকি উপন্যাস, নাকি নাটক? এইটার প্রশ্নগুলো কিন্তু আসে। শেষ সপ্তক কাব্যগ্রন্থটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তো শেষ নিয়ে যেগুলো আছে এখানে সবগুলা বিস্তারিত তুমি পেয়ে যাইতেছো। এছাড়াও যদি বলে সংসপ্তক উপন্যাসটি কার? দেখি তো তোমরা বলতে পারো কিনা। সংসপ্তক উপন্যাসটি কার? তোমরা যদি শহীদুল্লাহ কায়সারের নাম শুনে থাকবা, শহীদুল্লাহ যে একটা দুইটা উপন্যাস আছে, তার একটা হচ্ছে সংসপ্তক, একটা হচ্ছে কোয়াবনামা। সংসপ্তকের ক্ষেত্রে সংসপ্তক বিষয়টা কি? এটা হচ্ছে যে বীর যুদ্ধক্ষেত্র থেকে আসলে পালিয়ে যায় না, তারা সংসপ্তক বলতেছে। আচ্ছা, এটাও দেখলা। শেষ নিয়ে কে কোন রচনাটা লিখছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, পরে দেখি এখানে কোনটা আছে। দেখো এখন আছে তোমার সঞ্চয়িতা। সঞ্চয়িতা কাব্য সংকলনটাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চয়িতা কাব্য সংকলনটাকার রবীন্দ্রনাথ ঠাকুরের। আবার এই সঞ্চয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করছে। সঞ্চয়িতা যে কাব্য সংকলনটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করছে? কাজী নজরুল ইসলামকে। আবার সঞ্চিতা কাব্য সংকলনটাকার কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কাব্য সংকলনটাকার কাজী নজরুল ইসলাম। আচ্ছা, সঞ্চিতা যে কাব্যগ্রন্থটা, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করছে? উৎসর্গ করছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করছে বসন্ত নামে কাব্যনাট্যটা। বসন্ত নামে যে কাব্য নাট্য আছে এটা। আচ্ছা, সঞ্চয়ন কাব্যটাকার কাজী নজরুল ইসলাম। সঞ্চয়ন একটা গবেষণামূলক তোমার গ্রন্থ আছে, এটা কাজী মুতাহার হোসেন। কাজী মুতাহার হোসেন কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিল। বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলনটা হচ্ছে তোমার মুসলিম যে সাহিত্য সমাজ ছিল, ওই মুসলিম সাহিত্য সমাজের পক্ষ থেকে একটা আন্দোলন আর কি, বুদ্ধির মুক্তি আন্দোলন। এখানে বলা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এরকম একটা স্লোগান ছিল। আচ্ছা, এটা কাজী মুতাহার হোসেন। তার গবেষণামূলক গ্রন্থের নাম কি? সঞ্চয়ন। দেখো পরে আছে কি? কবর কবিতা। কবর কবিতা জসিম উদ্দিনের। কার? জসিম উদ্দিন। আর কবর নাটক যদি বলে মুনির চৌধুরী। কবর নাটকটা আবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। আচ্ছা, পরে কি আছে দেখি? পথের দাবি আছে। পথের দাবি উপন্যাসটা কার? পথের দাবি উপন্যাসটা হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর পথের পাঁচালী এই উপন্যাস হচ্ছে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা বললাম তোমার পথের পাঁচালী, অপু আর দুর্গা যে একটা কাহিনী, ওই কাহিনী নিয়ে রচিত উপন্যাস। আবার এটা তোমার নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে গিয়ে সত্যজিৎ রায়, যেটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। যাই হোক, এই ছিল মূলত তোমাদের যে একই নামের যে সাহিত্যগুলা, ওই সাহিত্য নিয়ে যত ইম্পর্টেন্ট টপিক বা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে এই টাইপ, অর্থাৎ একই রকম সাহিত্য থেকে, এটা ছিল মূলত বিস্তারিত ভিডিও। তো তোমরা এছাড়া বাইরে অনেকগুলো আছে, বিশেষ করে কাব্যগ্রন্থ, পর হচ্ছে উপন্যাস, এইগুলার বাইরে অনেকগুলো আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এগুলা সুন্দর করে দেখে নিতে পারো।
এর পাশাপাশি তোমরা যে বিষয়গুলো দেখবা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে মহাকাব্য থাকতে পারে, উপন্যাস থাকতে পারে, নাটক থাকতে পারে, গল্প থাকতে পারে, অনেক কিছু আছে আর কি। একই রকম সাহিত্য তোমাদের কাছে যেগুলো পড়ছো এগুলো বাইরে হলে তো ওইগুলো পড়ে নিবা আর কি। এছাড়াও যারা প্রিপারেশন নিতেছো তোমরা চাইলে আমাদের যে গুচ্ছে বর্তমান ব্যাচ গুলা চলতেছে, রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ, ওইখানে তোমরা এনরোল হয়ে দেখতে পারো। এখানে এক্সাম ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো, প্লাস হচ্ছে রিভিশন ব্যাচেও তোমরা ভর্তি হয়ে বাকি সব ইনফরমেশন দেখে নিতে পারো। তো এই রকম সাহিত্যের ক্ষেত্রে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। যেগুলো দেখাই দিচ্ছি এগুলো পরীক্ষা আসার মতো, যেগুলো বারবারই প্রশ্ন আসে অ্যানালাইসিস করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো মূলত এটাই হচ্ছে মূলত বিষয়। যদি সুন্দরভাবে এগুলো শিখে নিতে পারো তোমাদের জন্য আশা করি একটা নাম্বার কমন পাবা।